পরীক্ষার মধ্যে দেখতেছি ম্যাথ অনেক ইজি, সূত্রই, ফর্মুলা, জাস্ট ফর্মুলা ইউজ করে আমরা ম্যাথটা বের করতে পারবো। সূত্র যদি না জানি তাহলে কিচ্ছু করতে পারবো না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2026-এ আসা যে এসকিউ গুলা, ওগুলো আমরা সলভ করব। তো ওইগুলো আমরা কেন সলভ করতেছি, ওগুলো সলভ করার কারণ হচ্ছে যারা 27 ব্যাচ 28 ব্যাচ যারা আছো, তো তোমরা এই সলভটা দেখে তোমরা একটা আইডিয়া নিতে পারো যে শর্ট কোয়েশ্চেন আবার কি, যেহেতু এটা একটা নতুন সংযোজন হয়েছে। এবছর না, কত বছরই হয়েছিল। তো এটা যেহেতু একটা নতুন সংযোজন, সেজন্য তোমাদের মাঝে অনেক সময় কনফিউশন লাগে যে আসলে কিভাবে আনসার করতে হবে, আসলে কত বড় প্রশ্ন হতে পারে সেগুলো 2 নম্বরের জন্য। তো এগুলো আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো ইনশাআল্লাহ তোমরা যদি এই ভিডিওটা পড়ো তাহলে তোমরা একটা ধারণা পাবা যে কিভাবে এসকিউ গুলা হয়ে থাকে। ঠিক আছে? তো মানে অনেকগুলা, 15টা দেওয়া থাকে মোটামুটি। তার মধ্যে থেকে 10টা আনসার করতে হয়, প্রত্যেকটা মার্ক 2 করে, অর্থাৎ একটা সৃজনশীলের মার্কই ক্যারি করে এটা। ঠিক আছে? তো এগুলো কিভাবে জোর দিতে হবে, এগুলো করার জন্য মেইন বইটা একটু বেশি পড়তে হবে, মেইন বইয়ের ম্যাথ গুলা করতে হবে। এটা যেহেতু ম্যাথ, তো সেজন্য তোমরা দেখবা যেগুলো মেইন বইয়ের যে ছোট ছোট ম্যাথ গুলো আছে এগুলো তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো দেখো, এটা ফার্স্ট কোয়েশ্চেন হিসেবে আসছে, এটা হচ্ছে একটা সেট অফ ফাংশন থেকে, সেট ফাংশন থেকে আসা এটা। যে একটা সেট দেওয়া আছে, এটা হচ্ছে তোমার তালিকা পদ্ধতিতে, ওই তালিকা পদ্ধতির সেটটা থেকে আমরা কি করব, সেট গঠন পদ্ধতি প্রকাশ করে এটা উপসেট গুলো নির্ণয় করব। মূলত আমাদের প্রশ্নটা কি, উপসেট নির্ণয় করা। তো আমরা উপসেট গুলো কিভাবে নির্ণয় করব, আমরা জানি তালিকা পদ্ধতিতে আগে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, এক্স বিলংস টু জেড, এক্স বিলংস টু জেড, জেড মানে কি, পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি কি হইতে পারে, পূর্ণ সংখ্যা জেড দিয়ে হইতে পারে। পূর্ণ সংখ্যার সেটটা 0 থাকতে পারে, প্লাস মাইনাস থাকতে পারে 1, +-2, +-3, এইভাবে ডট 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 দিয়ে ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জেড, এক্স বিলংস টু জেড এতটুকু বুঝতেছি। তাহলে জেড কি কি, আমরা ধরো সেটটা আমরা লিখি এ, জেড 0, +-1 এগুলো হইতে পারে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এক্স এর মান, এখানে আমরা এই মানগুলো বসাবো, আমরা এ তে দিয়ে এই মানগুলো এখানে বসাবো, আসলে কোন কোন মানগুলো এখানে হবে। আচ্ছা, ফার্স্ট আমরা দেখো এর মানগুলো আমরা এখানে আমরা দেখবো, এক্স ইকুয়ালস টু যখন 0 হবে, এক্স ইকুয়ালস টু 0 হলে শর্তটা জুড়ে দিচ্ছে এখানে, জেড স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা জেড না হয়ে এটা এক্স হতে পারো, জেড স্কোয়ার মানে এক্স স্কোয়ার, মানে এগুলোকে স্কোয়ার করলে এগুলো 1 এর সমান হবে অথবা 1 থেকে ছোট হবে। দেখো, এক্স ইকুয়ালস টু 0 হলে কি হবে, এক্সটাকে স্কোয়ার করবো, 0 কে স্কোয়ার করবো, এটা 0 আসে। তাহলে 0, তাহলে 0 কি 1 থেকে ছোট না, এখানে বলছে 1 এর ছোট বা 1 এর সমান, তাহলে 0 অবশ্যই 1 থেকে ছোট। তাহলে এটা আমরা রাখতে পারবো, তাহলে আমরা 0 কে অবশ্যই স্থান দিতে পারবো। এবার দেখো, এক্স ইস ইকুয়ালস টু +-1 হলে, +-1 হলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু +-1 হোল স্কোয়ার, তাহলে এটা কি হবে, 1। 1 হচ্ছে 1 এর সমানই, 1 হচ্ছে 1 এর সমান। এখানে বলছে 1 এর থেকে ছোট বা 1 এর সমানও হইতে পারে। তাহলে +-1, আমরা মাইনাসকে হোল স্কোয়ার করলে এটা 1ই থাকবে, +1 কে হোল স্কোয়ার করলে এটা 1ই হবে। তাহলে +-1 এটা হইতে পারে। তাহলে আমরা এই সেটটা কিভাবে না লিখে আমরা একটু ছোট বড় থেকে সাজাই, -1, 0, +1। +1টা আমরা তো লিখি না সাধারণত, তো সেজন্য আমরা এটা না লিখি 1। তোমরা আশা করি বুঝতে পারবে। তাহলে মূল সেটটা হচ্ছে যে এটা, এই সেট, এটা থেকে উপসেট গুলো নির্ণয় করতে হবে। কেমনে নির্ণয় করে, তিনটা তিনটা উপসেট, এটা আমরা আগেও জানছি, কি শিখছি। সবার আগে ফাঁকা সেটটা দিতে হয়, সবার আগে ফাঁকা সেটটা দিতে হয়, ফাঁকা সেট দিলাম। দেওয়ার পর এবার প্রত্যেকটা সেট আলাদা করে করে লিখবো, প্রত্যেকটা উপাদান, 0 কে আবার আলাদা লিখবো, 1 কে আবার আলাদা লিখবো। লেখার পরে তারপর আমরা দুইটা দুইটা করে নিব, একটা একটা করে নিচ্ছে বা দুইটা দুইটা করে নিব। -1, 0, তারপরে -1 এর সাথে 1, তারপর 0 এর সাথে 1, 0 এর সাথে 1 নেওয়ার পর তারপর কি থাকে, এই পুরোটাকে বসাই দিব, -1, 0, 1। তাহলে এখানে উপসেট গুলা এগুলাই। বুঝছো? উপসেট নির্ণয় করা তো আশা করি পারো। প্রথমে একটা একটা করে নিবা, তারপর দুইটা দুইটা করে, এরপরে তিনটা যে প্রশ্নটা আছে সেটাই হবে একটু উপসেট। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা দুইটা দুইটা স্টেপ আছে। একটা স্টেপ হচ্ছে তালিকা পদ্ধতি, সেট গঠন থেকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে, এরপর উপসেট গুলো এভাবে নির্ণয় করতে হবে। ঠিক আছে? এতটা ইজি। আচ্ছা, এবার দেখো, এটা হচ্ছে সেট ফাংশন থেকে আসা। এটা হচ্ছে তোমার ওই যে ক্রমজোর আছে না, ক্রমজোর, ক্রমজোর থেকে, ক্রমজোর। তাহলে ক্রমজোর মানে কি, আমরা জানি হচ্ছে ক্রমজোর এগুলো হচ্ছে যে এটার যে কমার বাম সাইডেরটা, যে রাইট সাইড আছে সেটার কমার লেফট সাইডেরটাই হবে। মানে এটার সমান, এটার সমান এটা হবে, এটার সমান আবার এটা হবে। এটা তো জানি ক্রমজোর। তাহলে ঠিক আছে, ক্রমজোরের ধর্ম থেকে আমরা বুঝতে পারতেছি, তাহলে ক্রমজোড়ের ধর্ম থেকে আমরা বুঝতে পারতেছি যে x/2 +y/3 ইকুয়ালস টু 2 হবে। আবার আবার এই পাশে 13, এটা এই পাশের রাইট সাইডের কমার ওটার সমান হবে 2x + 3y। এতটুকু তো বুঝছি না, দুইটা সমীকরণ।
জাস্ট সমীকরণটা সমাধান করব যেভাবে আমরা সমীকরণ সমাধান করছি এর আগে, ঠিক আছে? আচ্ছা, সমীকরণটা সমাধান করার জন্য আমরা 1 নং হতে পাই। 1 নং, এটা কি করব, এটা লসাগু নিব, লসাগু নিয়ে তারপরে এই পাশে পাঠাবো। কেমনে করবো বলো তো? x/2 প্লাস y/3 ইকুয়ালস টু 2। এটা লসাগু না নিয়ে আমি, এটা লসাগুটা কি বলতো, আমি এটা শর্টকাট টেকনিক শিখাই। 2 আর 3 এর লসাগু কি? 6। তাহলে আমরা 6 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিব, তাহলেই হয়ে যাবে। 6 দিয়ে এটাকে গুণ করলে কত হয়? 6 এখানে থাকবে, আর এটা 3 × 2 = 6, তাহলে 3x হবে। প্লাস আবার 6 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 3 × 2 = 6, তাহলে 2y হবে। 6 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 12 হবে। বুঝছো? এক স্টেপ আমি কম করছি। এবার 2 নম্বর সমীকরণটা লিখো। 2 নম্বর সমীকরণটা থাকে কি? 2x প্লাস 3y ইকুয়ালস টু 13। এখন আমরা এটা কি করব? একটাকে আমরা গুণ করে আমরা একটা সমান লিখবো, তারপর আমরা বিয়োগ করতে পারবো। এখানে আমরা 3x টাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এটা 6x হবে, আর এটা 2x কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে এটা 6x হবে। এটা জাস্ট আমরা নর্মালি যেভাবে সমাধান করি ওইভাবেই সমাধান করি। দেখো, যেভাবে সমাধান করতে হয় ওইভাবেই সমাধান করি। এটাকে আমরা 2 দিয়ে গুণ করবো, 1 নংকে 2 দিয়ে গুণ করে এটাকে আমরা এটা যদি 1 নং হয় তাহলে 1 নং, আচ্ছা 1 নংকে আমরা 1 নং, এটা 1 নং না লিখে আমরা ধরো এটাকে আমরা 3 নং দিলাম। তাহলে 3কে 3 × 2 করে, এবং এটাকে 2 নাম্বারটাকে, এটা 2 নাম্বার সমীকরণ না, 2 নাম্বারটাকে আমরা 3 দিয়ে গুণ করবো। 2 নাম্বারটাকে 3 দিয়ে গুণ করে, 2 নাম্বারটাকে 3 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে? এটা 6x হবে। 6x প্লাস এটা হচ্ছে কত, এটাকে আমরা 3 দিয়ে গুণ করতে, 2 দিয়ে গুণ করতেছি, তাহলে এটা 2 দিয়ে গুণ করলে এটা 4y ইকুয়ালস টু কত হয়? 24। এটাকে 3 দিয়ে গুণ করবো, এটা হলে 6x, অর্থাৎ একটা x আমরা সমান লিখবো আর কি। এটা তো তোমরা বুঝতে পারতেছো আশা করি। এখন আমি তো বেসিক থেকে আর পড়াবো না। এটা 39 হবে। এবার এটাকে বিয়োগ করো তো, সিম্পলি সিম্পলি বিয়োগ করলে কত হয়? -5y -15, বা y এর মান হচ্ছে y এর মান হবে 3। এবার y এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দাও, যে কোনো একটা সমীকরণ, এটা হইতে পারে। y এর মানটা আমরা y এর মান 2 নং এ বসিয়ে, 2 নং এ বসিয়ে, 2 নং, 2 নং এ বসায় পাই এটা কত হয়? এটা হচ্ছে 13 ইকুয়ালস টু 2x প্লাস 3y, 3 × 3 = 9, 3 × 3। এবার কত হয় বলো? x এর মান 2x ইকুয়ালস টু 13 - 9 কত হয়? 9 10 11 12 13, তাহলে x এর মান হবে কত? 2। সুতরাং x ইকুয়ালস টু 2। তাহলে এইভাবে লিখবা এবার, নির্ণয় সমাধান xy ইকুয়ালস টু 2 3, অর্থাৎ x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 3। এইভাবে লিখতে হবে। ক্রমজোড় যখন বলবে xy দিয়ে, এটা ক্রমজোড় দিয়ে আকারে প্রকাশ করতে হবে না। তো আমরা এইভাবে প্রকাশ করব, x ইকুয়ালস টু 2 বা ইকুয়ালস টু 3 এইভাবে বলবো না, আমরা ক্রমজোড় আকারেই লিখবো, যেহেতু এটা ক্রমজোড়ের সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা, এবার আসো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে কি বলা হয়েছে? x² প্লাস এটা হবে 13। এখানে প্রশ্নটা তুলতে ভুল করা হয়েছে, এটা হচ্ছে 13 হবে। এটা হচ্ছে 13x, 13x প্লাস 36। তাহলে এটা দুইটা বর্গের অন্তর্ফল আকারে প্রকাশ করতে হবে। দুইটা বর্গের অন্তর্ফল আকারে প্রকাশ করতে হলে আমরা কি করি? এ বি, এটা সূত্রটা কি? a+b² মাইনাস a-b² বাই 4। তাহলে এটা দুইটা বর্গের অন্তর্ফল আকারে প্রকাশ করা হয়েছে, দুইটা বর্গের অন্তর্ফল। এটা তোমরা যারা অধ্যায় 3 করছো, বীজগাণিতিক রাশি, ওটা যারা করছো তো এটা তোমরা পারবা। তাহলে এটা যদি পারো, তাহলে এটাকে আমরা কি করব? দুইটা দুইটার গুণ আকারে প্রকাশ করবো, এ আর বি আকারে প্রকাশ করব। তারপর এটাকে আমরা সিম্পলি এই সূত্রটার ফর্মুলা ফেলে তারপর আমরা এটা সলভ করতে পারবো। দেখো তো কি হয়। x² প্লাস 13x, তাহলে এটা কি করবো? x² প্লাস 13x প্লাস 36, 4 আর 9 দিয়ে ভাগ করতে পারবো আমরা। 4x প্লাস 9x প্লাস 36, অর্থাৎ মিডল টার্ম করবো। x = x+4 প্লাস 9x+4, তাহলে কি দাঁড়ায়? x+9 x+4। এখন আমরা যদি একটাকে এ ধরি আর একটাকে বি ধরি তাহলে কি হয়? এটা আমরা ধরলাম, এটাকে আমরা এটাকে এ ধরলাম, এটাকে ধরো বি ধরছি, তাহলে আমরা এই সূত্রটা ফেলবো এবার। তাহলে আসো, ওকে, এ বি সূত্র ফেলার জন্য a+b² এটাকে আমরা বর্গের অন্তর্ফল আকারে প্রকাশ করতেছি। a+b² a+b² মাইনাস a-b, x+9 -x - 4 হোল স্কোয়ার বাই 4, এটাই হচ্ছে বর্গের অন্তর্ফল। এবার একটু এটাকে সিম্পলিফাই করবা, অর্থাৎ ভাঙবা আর কি। 2x প্লাস এটা কত হয়? 13 হোল স্কোয়ার মাইনাস এটা কত হয়?
এটা হচ্ছে 5 হবে, আর এটা শুধু 5 হবে, জাস্ট 5। এটা হচ্ছে 5 স্কোয়ার হবে। এই তো দুইটা বর্গের অন্তর্ফল আকারে প্রকাশ করা হয়েছে। এটাকে আর ভাঙতে চাইলে ভাঙতে পারো, এটা ভাঙবা কি আর, দুইটা বর্গের অন্তর্ফল আকারে প্রকাশ করা হয়েছে। দুইটা বর্গ এটার অন্তর্ফল আকারে প্রকাশ করা হয়েছে, এটাই হচ্ছে আনসার। এটা হচ্ছে আনসার, যদি আমি ভুল না করি এটা হচ্ছে যে আনসার। বুঝতে পারছো কেমনে অ্যাপ্রোচ করতে হবে? এগুলো হচ্ছে যে 2 নম্বর প্রশ্ন শর্ট ভাবেই করতে হয়, ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে, অ্যাটলিস্ট ম্যাথের ক্ষেত্রে এগুলো জাস্ট আনসারটা বের করলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে 2x প্লাস এটা 13 আর এটা হচ্ছে যে 5। ওকে, নেক্সট ম্যাথ। এই ধরনের ম্যাথ এটাও হচ্ছে যে অধ্যায় 3-এরই, অধ্যায় 3-এরই ম্যাথ। একটা হচ্ছে রুট দিয়ে কিছু একটা দিবে, এরপর এটার 1/√, অর্থাৎ এটার অনুবন্ধীটা হয়ে যাবে। মোস্ট কেসে, মোস্ট কেসে এটার অনুবন্ধীটাই হয়, ঠিক আছে? যখন তোমাদের প্রশ্ন দিবে এরকম, মোস্ট কেসেই ধরে রাখবে এটা অনুবন্ধীটা হয়ে যাবে। কিন্তু তারপরে আমরা ফর্মালিটির জন্য আমরা এটা লিখবো, দেখো রুট ওভার দেওয়া আছে দিয়ে লিখবা এটা। এরপরে এটার 1/, চাইলে এটারই উল্টা মানে অনুবন্ধীটা হয়ে যায়, মানে এটা যদি প্লাস থাকে এটা মাইনাস হয়ে যায় সাধারণত, সাধারণত হয়ে যায়। এটাকে 1/, এটাই লিখবো। এবার এটাকে কি করব বলো তো? তোমরা জানো এটাকে আমরা অনুবন্ধীটা দিয়ে গুণ করব, লব হরকে হরের অনুবন্ধী দিয়ে গুণ করব। লব হরকে হরের অনুবন্ধী দিয়ে গুণ করব, এটা তো জানো আশা করি। আচ্ছা, তাহলে এটা কি থাকে বলো তো? 11 - 10 হয়ে যাবে, আর এটা হচ্ছে 11 - 10। তাহলে এটা কি দাঁড়ায়? √11 - √10। তাহলে এটাই √1/√, এটার অনুবন্ধীটা হয়ে গেছে। এখন যদি এটা 11 10 না দিয়ে 12 10 দিত, তাহলে কিন্তু এটা হইতো না, অনুবন্ধীটাই হইতো না, আরেকটা কিছু ভাগ হইতো। সেজন্য আমাদেরকে এই ফর্মালিটিটা দেখাইতে হবে, বুঝছো? কিন্তু মোস্ট কেসেই আমাদেরকে অনুবন্ধী আকারে দিয়ে দেয়। আচ্ছা, তাহলে এটা এবার এই রাশিটা সলভ করতে পারবো না? ইজি না? এবার প্রদত্ত রাশি দিয়ে লিখবা, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি দিয়ে কি লিখবো? √, এত 1/√3, বুঝছো? এবার এটাকে কি করতে হবে? একটা হচ্ছে যে এত, আর একটা হচ্ছে যে মাইনাস। তাহলে এটা এটা কাটা, থাকলো কি 2√11, এটাই হচ্ছে যে আনসার। এটাই হচ্ছে যে আনসার, এটা এই ম্যাথ, বুঝছো? আচ্ছা, এই ধরনের ম্যাথ দিয়ে দিতে পারে, যে কোনো বোর্ডে দিয়ে দিতে পারে তোমাদের সময়ও। আচ্ছা, এবার এটাও আসছে, এটা হচ্ছে অধ্যায় 3 থেকে আসছে। কোথা থেকে আসতে পারো তো? 3.5 থেকে। এটাই ধরনের ম্যাথ গুলা দেখো তো, অনেক ইজি এগুলো, এগুলো হচ্ছে ক্লাস 4 5 করছে সেরকম টাইপ। একটা ডিম 9 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়, ডিমটার ক্রয় মূল্য বের করো। আমরা দেখে দেওয়া আছে কি বিক্রয় মূল্য না এটা? একটা ডিম 9 টাকায় বিক্রি করছে মানে বিক্রয় মূল্য। তাহলে আমরা ডাটা কি কি আছে সেটা আমরা দেখি। ডাটা আছে হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা আমাদেরকে ডিরেক্টলি দেওয়া আছে, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত বলতো? 9 টাকা, 9 টাকা। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য আমরা জানি না, বের করতে হবে। তাহলে আমরা ক্রয় মূল্যটাকে ধরি এক্স, ক্রয় মূল্য। এভাবে বলবা যে ধরি ক্রয় মূল্য ইকুয়ালস টু X টাকা। এখন আমাকে একটু কমন সেন্স দিয়ে চিন্তা করে বলো, এটা বিক্রি করছে 10% ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্যটা অবশ্যই একটু বেশি বিক্রয় মূল্য থেকে, বেশি না? ক্রয় মূল্য একটু বেশি, বিক্রয় কম টাকায় দিয়ে করতে হয়েছে, সেজন্য 10% ক্ষতি হয়েছে। তাহলে আমরা এটা বলতে পারি না যে 10% ক্ষতি হলে তাহলে আমাদেরকে ক্ষতির পরিমাণটা কত টাকা হইতে পারে? ক্ষতি, ক্ষতি কত টাকা হয়েছে? ক্রয় মূল্যেরই অংশ না? ক্রয় মূল্য থেকে একটা অংশ ক্ষতি হয়েছে, তাহলে 10% ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্যের কত? 10/, এত। এটা বুঝতে পারছো তো? 0.1x টাকা। বুঝছো? মানে ক্রয় মূল্য থেকেই তো আমাদের ক্ষতিটা হয়েছে, তাই না? ক্রয় মূল্য আমরা একটা কিনছি, ওটা থেকে আমাদের ক্ষতি হয়েছে একটা পার্সেন্টেজ। এবার তাহলে আমাদেরকে বলো তো, ওই যে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যটা কত ক্ষতিতে, মানে 0.1x টাকা ক্ষতিতে বিক্রয় করছে কত টাকা দিয়ে? 1 - 0.1x, তাহলে কত থাকে? 0.9x, বুঝছো? তাহলে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে গেছি। বিক্রয় করছে এত টাকা দিয়ে, মানে লস হয়েছে এত টাকা, 0.1x টাকা লস হয়েছে। তো লস হওয়ার পরে কত টাকা দিয়ে বিক্রি করছে সেটা আমরা 1 - 0.1x দিয়ে বের করে ফেলছি। আচ্ছা, এবার দেখো, তাহলে বিক্রয় মূল্য এটা একটা পাইছি, বিক্রয় মূল্য 9 টাকা একটা পাইছি, তাহলে দুইটাকে সমান লিখতে পারবো। তাহলে সমান লিখলে 0.9x ইকুয়ালস টু বিক্রয় মূল্য কত? 9। তাহলে এটা কত থাকে? 9/0.9, এটা হবে 10 টাকা, 10 টাকা। না বুঝলে আমি আবার বুঝাই দিচ্ছি, দেখো বিক্রয় মূল্য বলা আছে, তারপর বলছে ক্ষতি হয় 10%, তাহলে ক্রয় মূল্য বেশি হবে অবশ্যই, সেজন্যই তো বিক্রয় মূল্য আর একটু কম টাকায় বিক্রি করছে বলে তো ক্ষতি হয়েছে। তাহলে এবার ক্রয় মূল্যটা কত আমরা ধরে নিছি এক্স। এখন ক্ষতিটা কত হবে? ক্ষতিটা ক্রয় মূল্যের থেকে হয় না? মানে ক্রয় মূল্য আমরা যত টাকা দিয়ে কিনছি ওইটা থেকে আমরা একটা পার্সেন্টেজ ক্ষতি হয়েছে, তাহলে আমরা সেটা ক্রয় মূল্যের এত টাকা ক্ষতি হয়েছে 0.1x, তাহলে আমাদের লাভটা কত হয়েছে?
ওয়ান মাইনাস, যেহেতু আমরা এটা ওয়ান মানে কি, যদি আমরা এটা, কারণ হচ্ছে আমরা ওয়ান থেকেই তো বিয়োগ করতেছি, মানে এক অংশ, অংশের ক্ষেত্রে আমরা করি না সম্পূর্ণ অংশ এক, ওই সম্পূর্ণ অংশ এক থেকে আমরা লসের পরিমাণটা বের করছি, অর্থাৎ লসের পরিমাণটা আগে বের করছি, এরপর ওই সম্পূর্ণ অংশ থেকে লসটা কেটে দিলে তাহলে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে গেছি। তাহলে বিক্রয় মূল্য এটা, তাহলে এবার বিক্রয় মূল্য আর এটা আর নর্মাল যে বিক্রয় মূল্য দেওয়া ছিল সেটা আমরা সমান লিখছি, লেখার পর এক্সট্রা বের করছি, এক্সট্রা কি ছিল, ক্রয় মূল্য, তাহলে আবার ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, তাহলে এটাই হচ্ছে আনসার। এগুলো হচ্ছে অনেক ইজি, এগুলো হচ্ছে ক্লাস 4-5 এর ম্যাথ টাইপের অনেকটা। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, এটা এটা কোথা থেকে আসছে বলতো, চ্যাপ্টার 16, সমবাহু ত্রিভুজের পরিসীমা এগুলো দেওয়া আছে। তাহলে চ্যাপ্টার 16 এর দেখো তো, পরিসীমা 12 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। সমবাহু ত্রিভুজের অনেকগুলো সূত্র জানি আমরা, পরিসীমা সূত্র কি, প্রত্যেকটা বাহু সমান, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান, এটা ধরো সমবাহু ত্রিভুজটা, প্রত্যেকটা বাহু সমান, এটার প্রত্যেকটা বাহু ধরো ধরলাম প্রত্যেকটা বাহু সমান, তাহলে পরিসীমা কত, পরিসীমা কত হয়, a প্লাস এ মানে 3a, এই 3a, এই 3 এর সাথে এটা দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার, বাহু দৈর্ঘ্য যদি আমরা ধরি তাহলে 3a ইকুয়ালস টু 12 সেন্টিমিটার, তাহলে এর মান কত, 4 সেন্টিমিটার, এই এটা কি প্রত্যেকটা বাহু না, তাহলে আমরা প্রত্যেকটা বাহু পেয়ে গেছি। এবার ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলতো, এই সূত্রগুলো যদি জানো তাহলে সবই ইজি হয়ে যাবে, √3/4 a স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে ক্ষেত্রফল, সুতরাং ক্ষেত্রফল √3/4 স্কোয়ার মানে কি 4 স্কোয়ার, তাহলে এটা কত আসে বলতো, √3/4 ইন্টু 16/4, এটা হচ্ছে 4√3, এটা কি হবে বর্গ সেন্টিমিটার হবে, কারণ ক্ষেত্রফল সবসময় বর্গ সেন্টিমিটার হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে যে আনসার। বুঝছো, আশা করি বুঝছো, এটা অনেক ইজি ছিল। এবার একটা বর্গের পরিবৃত্ত অঙ্কন করো, এটা তোমার 8.5-এর অনুশীলনের একটা ম্যাথ, কত নম্বর ম্যাথ আমার খেয়াল নাই, এটা আমি আর কি বা এঁকে দিব, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করিও, জাস্ট 8.1-এর, এটা হচ্ছে অনুশীলনী 8.5, 8.5 অনুশীলনী, এটা দেখিও। আচ্ছা, এবার এটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে, এটা আসছে ত্রিকোণমিতি থেকে। ত্রিকোণমিতি কি বলছে, 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4 হলে দেখা হচ্ছে sec থিটা ইকুয়ালস টু 2/√3। ঠিক আছে, দুইটা রাশি দেওয়া আছে, এখান থেকে একটা রাশি দেখাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে শুধু sec থিটা চাইছে, শুধু একটা অনুপাত চাইছে, তাহলে আমরা এইগুলাকে আমরা সবগুলোকে একটা সাধারণ অনুপাতে নিয়ে আসি। এখানে চাইছে কি দেখো তো, আমি একটু লিখিত, 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি বলতো, 4। আমরা সবগুলাকে একই রাশিতে নিয়ে আসি, এখানে যেহেতু সেক থিটা কিসের উল্টা, কস থিটার উল্টা, তাহলে আমরা কসেই নিয়ে আসি সবগুলোকে, তাহলে 7 - 7 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4। তাহলে কি থাকে, দ্বারা কি বলতো, -4 cos স্কোয়ার থিটা, এটা কি হয় -3 দিকে, তাহলে কস থিটার মানটা কত, কস থিটার মান হচ্ছে যে, যদি আমরা রুট করি, রুট করার পর সরি, এটা কত আসে, √3/2 আসে, কস থিটার মান যদি √3/2 হয় তাহলে সেক থিটার মানটা কত, জাস্ট উল্টা, 2/√3। তাহলে কি বলছো, দেখা দেখা হচ্ছে বলছে না, তাহলে এটা শর্ট লিখবা অথবা দেখানো হলো, শর্ট লিখবা অথবা দেখানো হলো। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা ত্রিকোণমিতির অনুপাতের একটা প্রমাণ দিছে, এটা কি, এটা একদম বইয়ের ম্যাথ, হুবহু বইয়ের ম্যাথ, বুঝছো, হুবহু বইয়ের ম্যাথ, কিন্তু একটু ঘুরাই দিছে যাতে তোমরা একটু কনফিউজ খেয়ে যাও। বুঝছো, দেখো, কনফিউজ খাওয়া যাবে না, tan a প্লাস cot a দিয়ে এটা দিয়ে দিয়ে দিছে, তোমরা বই এটা অনেকবার দেখছো, এই ম্যাথটা, এটা বইয়ের ম্যাথ, ইজি একদম, tan a প্লাস cot a, এখান থেকে এটা প্রমাণ করতে হবে, যেহেতু সাইনে আছে, প্রমাণে যেহেতু সাইনে আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এটা সাইন, এটা কিভাবে 1/sin এ, সেকে এটাকে 1/cos এ, এভাবে লিখতে পারি না, বইয়ে এইভাবেই আছে, অথবা কোসেকে আর সেকে, যেহেতু সাইন কসে আছে, এভাবে আমরা সাইন কসে নিতে পারি না এগুলাকে, সবগুলোকে আমরা সাইন কসে নিই, তাহলে সাইনে বাই কসে প্লাস কসে বাই সাইনে ইজিলি পড়বা। এবার লসাগু করলাম সাইনে কসে, আর এটা কি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, এটা সূত্রটা কি 1, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে এই সূত্রটা কি 1, তাহলে 1/sin এ, এই দেখো প্রমাণিত হয়ে গেছে, 1/sin আর কোসে, এতটুকু রাখতে দিতে বলতে পারতো, অথবা কোসেকে আর সেকে এটাও দেখাইতে বলতে পারতো, কিন্তু এখানে আরেকটা একটু ঘুরাই দিছে, এখানে হচ্ছে বলছে সাইন এটা নিচে আছে কিন্তু 1/cos এটা সেকে হয়ে গেছে, ইজি, তাহলে জাস্ট সেকে আর সাইনে ডিভাইডেড বাই সাইনে, এটাই প্রমাণিত, এটাই দেখাইতে বলছে। কত ইজি ম্যাথ দেখছো, এগুলোর জন্য 2 নাম্বার।
এবার দেখো, এটা হচ্ছে যে পরিমিতির একটা ম্যাথ। ত্রিভুজের তিনটা কোণের অনুপাত দেওয়া আছে, বলছে কি বৃহত্তম কোণটা নির্ণয় করো। আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি না? তাহলে তিনটার অনুপাত দেওয়া আছে, আমরা ধরি তিনটা কোণ, তিনটা হচ্ছে ধরি কোণ তিনটা 3x, 7x আর 8x। ধরি কমন যে অনুপাতের যে কমন রাশিটা সেটা হচ্ছে এক্স ধরে নিই। তাহলে সবগুলোর মধ্যে এক্স কমন, তাহলে আমরা লিখতে পারি কি, আমরা ত্রিভুজের সূত্র অনুযায়ী জানি 3x, 7x, 8x এগুলো কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি, ডিগ্রিতে লিখছি। আচ্ছা, তাহলে এটা 3, 7, 10, 18, 18x ইকুয়াল 180। তাহলে এক্স এর মান কত? 10। তাহলে সুতরাং কোন তিনটি কত? কোন তিনটি 3 × 10, 3 × 10 হবে। আরেকটা 7 × 10 হবে। আরেকটা 8 × 10 হবে। তাহলে কত আসে? 30 ডিগ্রি, 70 ডিগ্রি আর 80 ডিগ্রি। বলছে বৃহত্তম কোণটা নির্ণয় করতে, তাহলে বৃহত্তম কোণটা 80 ডিগ্রি। বুঝছো? ওকে। আচ্ছা, তাহলে বলছে একটা কলম 20% লাভে বিক্রয় করা হলো। দেখো এটাও অনেক ইজি একটা ম্যাথ। 20% লাভে বিক্রি করা হয়েছে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতটা নির্ণয় করো। তাহলে কম কম টাকায় কিনছে, বেশি টাকায় বিক্রি করতে পারছে, এটাই। তাহলে বিক্রয় মূল্যটা আমরা যদি ধরি, বিক্রয় মূল্যটা ধরি আমরা, সরি বিক্রয় মূল্য না, আগে ক্রয় মূল্যটা দেখি। ক্রয় মূল্য, আমরা ক্রয় মূল্যটা দেখি। ধরি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 100, 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত বলতো? 20% লাভে, 20% লাভ করছে কত? তাহলে বিক্রয় মূল্য অবশ্যই 120 টাকা হবে। 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা, এটা লিখবা। তাহলে সুতরাং অনুপাত, অনুপাত কত হবে? বলছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত, তাহলে অনুপাত হবে যেভাবে ক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য। যেটা আগে বলবে সেটাকে লবে রাখবা, তারপর বিক্রয় মূল্য এটাকে হরের মধ্যে রাখবা। বিক্রয় মূল্য, বুঝছো? ক্রয় মূল্যটা কত? 100, বিক্রয় মূল্য 120। তাহলে কি দাঁড়ায় বলো তো এটা? এটা একটা কাটা। তাহলে 10/12, 10/12 কি লিখতে পারি? 5 দিয়ে যদি কাটি তাহলে 5 × 2 = 10, আর সরি 5 দিয়ে না 2 দিয়ে কাটলে 5 × 2 = 10 আর 6 × 2 = 12, তাহলে 5:6। এটাই হচ্ছে যে আনসার। 5:6 এটাই হচ্ছে যে এই ম্যাথের জন্য আনসার। এবার দেখো, দেখো এটা হচ্ছে যে ঘনক রিলেটেড একটা ম্যাথ। ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে সমগ্র তলের ক্ষেত্রফল। একদম ইজি না? ঘনকের কর্ণে আমরা যদি সূত্রগুলো জানি তাহলে পারবো এটা। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কে জানো? ঘনকের কর্ণ ইকুয়ালস টু, হচ্ছে যে √3a। হচ্ছে যে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে √3a। বলছে এটাই হচ্ছে 4√3। তাহলে আমরা শর্ত মতে দিয়ে ঘনকের একটা বাহু পাবো না, 4/√3। তাহলে √3 উভয় পক্ষ থেকে কাটা, a = 4। তাহলে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 কি 4 কি সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, এগুলো একটু লিখিও। সমগ্র তলের ক্ষেত্রফল কত হয় ঘনকের? সমগ্র তলের ক্ষেত্রফল 6 × a², 6 × 4², এটা কত হয়? 16। 16 × 6 এটা কত হয় বলো তো? 6 × 6 = 36, 6 × 6 = 7, 8, 9, 96 বর্গ সেন্টিমিটার। বর্গ, সেন্টিমিটার। দেখছো? তাহলে, দেখো, তাহলে যদি আমরা ঘনকের এই সূত্রটা জানি তাহলে আমরা ইজিলি ম্যাথটা করতে পারতাম। ঠিক আছে না? অনেক ইজি। আচ্ছা, আচ্ছা, তাহলে নেক্সট ম্যাথে আসো। এটা হচ্ছে পরিমিতি থেকেই দেওয়া হয়েছে। দেখো একটা সুষম ষড়ভুজ, ষড়ভুজের ক্ষেত্রফল, এটা তাহলে বহুভুজের কনসেপ্ট। বহুভুজের কনসেপ্ট। বলছে 12√3 বর্গ সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব নির্ণয় করো। ক্ষেত্রফল, তাহলে আমরা যে কোনো বহুভুজের এটা একটু ভালোভাবে খেয়াল করো, যে কোনো বহুভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? সূত্রটা কি আমাকে বলো তো? যদি কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব যদি আমরা চিন্তা করি, এটা সূত্রটা কি? n² / 2 সাইন 360/n। এটা মুখস্থ করে রাখতে হবে, এটা অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। এটা অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, না হলে এই ম্যাথটা সলভ করতে পারতাম না। পরীক্ষার মধ্যে দেখতেছি ম্যাথ অনেক ইজি, সূত্রই ফর্মুলা, জাস্ট ফর্মুলা ইউজ করে আমরা ম্যাথটা বের করতে পারবো। সূত্র যদি না জানি তাহলে কিচ্ছু করতে পারবো না, বুঝছো? আচ্ছা, তো বহুভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব, কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব, কৌণিক বিন্দুর দূরত্ব, কৌণিক বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে যে এর পরিচয় হচ্ছে যে, আর আরেকটা সূত্র আছে যদি শুধু বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে। বলছে কেন্দ্র থেকে মানে এটাই বের করতে বলছে, তাহলে আমরা শর্ত মতে কি n² / 2 সাইন 360 কত 6 হবে, কারণ এটা এটা কি বলছে? ষড়ভুজ। তাহলে এন এর মান এটা হচ্ছে কত? 12√3। এবার এখান থেকে এর মানটা বের করো, কত হয় বলো তো? আচ্ছা সরি, এটা তো এন হবে না,
এটা তো এন হবে না, এটা হবে কত? 6 হবে, কারণ এটা আমরা 6 ষড়ভুজ জানি। তাহলে 6 × a² / 2 সাইন কত, এটা 60 ডিগ্রি, ইকুয়াল টু 12√3। সাইন 60 মান কত? √3/2। তাহলে √3/2, 6 × a²/2, এটা হচ্ছে 12√3। তাহলে √3 কাটা, থাকে কি এদিকে থাকে হচ্ছে 4। তাহলে 4 × 12 = 48, 48/6, এটা হচ্ছে a²। তাহলে a² মান কত বলো তো? a² মান কত? তাহলে a² কত হয়? 6 × 8 = 48, 8। তাহলে এর মান কত? 2√2 সেন্টিমিটারে হবে, যেহেতু এখানে সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার দিচ্ছে, সেজন্য এটা সেন্টিমিটার হবে। বুঝছো? প্রমাণ করো যে বৃত্তে অন্তর্লিখিত একটা সামান্তরিক, এটা হচ্ছে আয়ত, সামান্তরিক বলছে, প্রশ্নে বলে দিচ্ছে। আমার কাছে একটা বৃত্ত আঁকি তো, এটা আমরা প্রমাণ করতে জানি না, আমরা তো ইজিলি প্রমাণ করতে পারি এটা। ধরো এটা একটা বৃত্ত, হ্যাঁ, এটা হচ্ছে বৃত্ত। এবার দেখো, এটা হচ্ছে জ্যামিতি থেকে আসছে না, বলছে একটা আয়তক্ষেত্র। এটা আয়তক্ষেত্র না, এটা বলছে এটা হচ্ছে সামান্তরিক। এটা বলছে এটা সামান্তরিক, হ্যাঁ, এটা হচ্ছে সামান্তরিক, ঠিক আছে, এটা হচ্ছে সামান্তরিক। এখন বলছে এটাই হচ্ছে একটা আয়তক্ষেত্র, দেখে বোঝা যাচ্ছে এটা আয়তক্ষেত্র, কিন্তু বলছে কি এটা হচ্ছে সামান্তরিক। এটা হচ্ছে যে ABCD, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সামান্তরিক। তাহলে বলছে কি দেখো তো, অন্তর্লিখিত সামান্তরিক একটা আয়ত। সামান্তরিক কখন আয়ত হয় জানো? সামান্তরিক আয়ত কখন হয়? যখন কোণগুলো 90 ডিগ্রি হয়ে যায়, তখনই তো সামান্তরিক গুলো আয়ত হয়ে যায়। অবশ্যই। তাহলে আমরা এইখান থেকে যেহেতু সামান্তরিক বলছে, তাহলে আমরা AB সমান্তরাল CD এটা জানি, আবার AC সমান্তরাল BD এটাও জানি। আমাদেরকে প্রমাণ করতে হবে যে কোণগুলো 90 ডিগ্রি, বাস এতটুকু প্রমাণ যদি করতে পারি, তাহলে সামান্তরিকটা আয়ত আয়ত হয়ে যাবে। তাহলে আমরা এতটুকু প্রমাণ করার জন্য আমরা কি জানি? বৃত্তে আমরা জানি হচ্ছে বৃত্তে, যখন বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণগুলা পরস্পর যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারি না ওই উপপাদ্যটা থেকে, এসিডি, এসিডি প্লাস এই, এর কোণটা এসিডি, আর এবিডি অর্থাৎ এটার বিপরীত কোণটা এবিডি, এবিডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। কেন? কেন 180 ডিগ্রি? কারণ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়। এটা হচ্ছে জানো, এটা হচ্ছে জানা কথা। এটা লিখে দিবা সাইড নোটে, লিখে দেওয়ার পরে এখন এসিডি আর এবিডি এই দুটা কি সমান? এসিডি কোণ সমান সমান বাহু, দেখো তো আমরা বলি, দেখো এসিডি আর এবিডি হচ্ছে সমান্তরাল। কোণগুলো যখন, সরি কোণগুলো না, মানে যখন এই দেখো এসিডি আর এসি যখন এই দুইটা সমান্তরাল হয়, এবি সবগুলো যখন সমান্তরাল, তখন আমরা সমান্তরাল যেহেতু, তাহলে আমরা কোণগুলা অবশ্যই সমান লিখতে পারি। তাহলে আমরা দেখো তো, এসিডি এই কোণটা আর এই কোণটা আমরা সমান লিখতে পারি। তাহলে আমরা যে কোনো একটা কোণ দিই, 2 × এসিডি, এটাও এসিডি এটাও এসিডি লিখতে পারি, কারণ দুইটা সমান, যেহেতু সমান্তরাল এটা বলেই দেওয়া আছে, সেজন্য এগুলো কোণগুলো সমান হয়। এগুলো তো মানে বেসিক কনসেপ্ট, ঠিক আছে না? তাহলে এটা 180 ডিগ্রি। তাহলে এবার বলো এসিডি কত? 90 ডিগ্রি। সেম ভাবে তোমরা এবিডির জন্য করতে পারো, এটা 2 × এবিডি দিয়ে 180 ডিগ্রি আর তারপর 90 ডিগ্রি। তাহলে এসিডি একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা প্রমাণ করা হয়ে গেছে। তাহলে এটা আয়তক্ষেত্র, ইজি। আচ্ছা, এবার গণসংখ্যা নির্বাচন সারণী থেকে মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করতে গেলে কি করতে হয়? ক্রমযোজিত, ফার্স্ট স্টেপ স্টেপ হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে হয়। ক্রমযোজিত গণসংখ্যাটা বের করি তো, একটু ফাস্ট করতেছি, ঠিক আছে? আমরা এটা আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব, ক্রমযোজিত গণসংখ্যা আমরা বের করব, ক্রমযোজিত গণসংখ্যা বের করব, ক্রমযোজিত অর্থাৎ মানে একটার সাথে একটা যোগ করতে থাকবো। এটা 6, 6 × 8 কত হয়? 14 না? 14 × 9 কত হয়? 23, 23 আর 12 কত? 23, 24, 25, 35, 37, 38, 48, 48 আর 56, 57, 63, আর এটা হচ্ছে 68। ওকে, তাহলে আমরা মোট গণসংখ্যা পাচ্ছি হচ্ছে 68, মোট গণসংখ্যা, টোটাল, টোটাল গণসংখ্যা কত? 68। মধ্যক বের করব, এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 68 অবশ্যই জোড় সংখ্যা। তাহলে মধ্যক নির্ণয় সূত্র কি? মধ্যক, মধ্যক নির্ণয় সূত্রটা কি বলতো? যখন জোড় সংখ্যা হয় তখন n/2 তম প্লাস n/2 + 1 তম, এটার গড়টাই হচ্ছে যে মধ্যক। তাহলে n/2 তম, n কত? 68, 68/2 কত হয়? 30 তম, 34 তম প্লাস 35 তম, এটার গড়টাই হবে মধ্যমা। বলো, 34 তম আর 35 তম কোনটা? সরি, তাহলে 34 আর 35 কত?
34 হচ্ছে কোথায়, এখানে 23 পর্যন্ত শেষ, এখানে 34 এখানে আছে, তাহলে এটা হচ্ছে 40। 40 প্লাস 35 তো 35 এর মধ্যে আছেই, তাহলে 40/2, তাহলে এটা হচ্ছে 40। তাহলে 40 হচ্ছে যে মধ্যমা। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছো, শর্ট কোয়েশ্চেন এরকমই হয়, জাস্ট সূত্র আর সূত্রের অ্যাপ্লিকেশন। তাহলে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। ধন্যবাদ সবাইকে।